অহিন্দ্র মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্র্যাকটিক্যালি কান্নাকাটি করলেন। ফুপিয়ে কান্না বলা যেতে পারে, ভেউ ভেউ করে কান্না বলা যেতে পারে, কিন্তু একটু শো বিজনেস করে চেষ্টা করলেন কান্নাটাকে থামাতে, কিন্তু যা বললেন তার সারাংশ। আমি 3টে তথ্য আপনাদের কাছে, স্পেসিফিক তথ্য আজকে বাংলা বার্তার প্রতিবেদনে এই পর্বে দেবো। অহিন্দ্র মঞ্চে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, ভোট শেষ মানেই বাড়ি চলে যাবেন না, লোডশেডিং করে দিতে পারে। ভোট শেষ মানেই বাড়ি চলে যাবেন না, লোডশেডিং করে দিতে পারে। 1956 ভোটের যন্ত্রণাটা কিছুতেই এ রাজ্যের মুখ্যমন্ত্রী মানতে পারছেন না এখনও। নন্দীগ্রাম তার মেজ বোন তাকে প্রত্যাখ্যান করেছিল, বড় বোনও প্রত্যাখ্যান করতে পারে, তার ইঙ্গিত, তার ইশারা এ রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে পেয়েছেন। যে চৌর্যবৃত্তির সাম্রাজ্য এ রাজ্যে করেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার সম্পদ, তার টিম, ফলত আলটিমেটলি শি হ্যাজ টু ফেস দ্য কনসিকুয়েন্স। 5 দশক রাজনীতি করা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন। তাহলে তিনি দুটো জায়গায় দাঁড়ালেন না কেন? তিনি একটা জিনিস শঙ্ক করেছেন যে দুটো জায়গায় দাঁড়ালে ভবানীপুরে তিনি হারবেন, সেটা এস্টাবলিশড হয়েছে, তো যাকে যা হবে হবে, ভবানীপুরেই লড়ি। যার জন্য অহিন্দ্র মঞ্চে 7-8 জন কাউন্সিলরকে জোগাড় করেছিলেন, সঙ্গে ভাইপোকে নিয়ে গিয়েছিলেন এবং একই গাড়িতে গিয়েছিলেন। ভাইপোর ড্রেস ভূষণ চেঞ্জ করেছিলেন, বাঙালি হওয়ার চেষ্টা করেছিলেন, পাজামা পাঞ্জাবি পরেছিলেন। ফেরাদ হাকিম ছিলেন, সুব্রত বক্সী ছিলেন, এবং ওই ভেতরে অহিন্দ্র মঞ্চে এয়ারটাইট সিচুয়েশন, বাইরে কথা আসবে না, কিন্তু বাইরে কিছু কথা খাওয়ানো হয়েছে এবং সংবাদ মাধ্যম কিছু তাদের ইন্টেলিজেন্স প্রয়োগ করে কিছু খবর বারও করেছে। যার সবথেকে ইন্টারেস্টিং 3টে পয়েন্ট আমি আপনাদের কাছে বলবো। প্রথমত, ভোট শেষ মানেই বাড়ি চলে যাবেন না, লোডশেডিং করে দিতে পারে, অর্থাৎ আমি হেরে যেতে পারি। দ্যাট হ্যাজ কাম আউট ফ্রম দ্য মাউথ অফ মমতা ব্যানার্জি। আমি এটার মানে এভাবেই করবো যে লোডশেডিং হয়ে যেতে পারে। নন্দীগ্রামে বলেছেন না, হেরে যাওয়ার পর ওরা লোডশেডিং করে দিয়েছে, ফলে এখানে লোডশেডিং হয়ে যেতে পারে, আমি হেরে যেতে পারি। ইন্ডিকেশন ওয়াজ ক্লিয়ার। যারা ইন্টেলিজেন্ট তৃণমূল কংগ্রেসেরও তো কিছু কর্মী আছেন, তারা বাইরে এসে যা বলেছেন তার সিনপসিসটা তাই দাঁড়ায়, আমি তার ভিত্তিতে বলছি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আমি ভবানীপুরেরই মেয়ে, আমি ভবানীপুর ছেড়ে চলে যেতে পারতাম, আমার মা বারণ করেছিলেন, তাই আমি ওই টালিবাড়িতে থেকে গেছি। কিন্তু যে ঐশ্বর্য, যে বৈভব, যে অর্থের সাম্রাজ্য পারিবারিকভাবে তিনি গড়ে তুলেছেন, সেটা উচ্চ রাখলেন, কিন্তু বললেন যে মা বলেছিলেন বলে আমি ভবানীপুরে থাকলাম, তা নয় চলে যেতাম। তাহলে আপনারা জেতাবেন না কেন? অকাট্য যুক্তি, স্বাভাবিকভাবেই। এবার নিজেকে নিজে ভবানীপুরের কন্যা হিসেবে প্রতিষ্ঠিত করার একটা মরিয়া লড়াই, ডেসপারেশন হওয়ার স্বাভাবিক। ভবানীপুরে যখন স্মেল করেছেন শি ইজ গোয়িং টু লুজ দিস সিট, তখন তো স্বাভাবিকভাবে, এখন আমি ভবানীপুরের মেয়ে, আমাকে মা বারণ করেছিল বলে আমি ভবানীপুরেই থেকে গেছি, এর মধ্যে যে মেসেজটা গেল সেটা যে আমি ভবানীপুর ছাড়ারও প্ল্যানটা করেছিলাম। যাই হোক, সেটা তো অন্য কথা, আমি তাতে যাব না। তৃতীয় যে বক্তব্যটা, সেটা আরও ইন্টারেস্টিং। আমার হাতে কিছু নেই, 3 দিনে 50 জনকে সরিয়ে দিয়েছে। 3 দিনে 50 জনকে সরিয়ে দিয়েছে, আমার হাতে কিছু করার নেই। অর্থাৎ তোমরা যে জালিয়াতিটা করবে, যেটার জন্য আমি এত লড়াই করছি, কালো চাদর গায়ে দিয়ে চলে গিয়েছিলাম দিল্লি, তোমরা যে এত লড়বে, আমার হাতে কিছু করার নেই। জালিয়াতিটা আবার করতে পারবে না। এটা রাজ্যের মুখ্যমন্ত্রী জালিয়াতি করতে পারবেন না, তো আর সব প্রকাশ্যে বলতে পারেন না। ঘুরিয়ে যেটা বলেছেন যে আমার হাতে কিছু নেই, 50 জন অফিসারকে ট্রান্সফার করে দিয়েছে। খুব ইন্টারেস্টিং লাগলো গতকালের এই ঘটনা, এবং ঘটনার প্রেক্ষাপটটা একটু ভালো করে ভেবে দেখুন। সাম্প্রতিককালে 3টে ইনসিডেন্ট, যেটা নিয়ে সকল মিডিয়া কোনো শব্দ উচ্চারণ করছে না, কথা বলছে না, মনে আছে? জ্ঞানেশ কুমারকে অপসারণ করবো তৃণমূলের নেতৃত্বে, এবার জ্ঞানেশ কুমারের চাকরি আর বাঁচাতে পারবে না। নিউজ 18 জি 24 ঘন্টা তার ইলেকট্রনিক, তার ডিজিটাল প্ল্যাটফর্মে ধারাবাহিকভাবে প্রচার করে গিয়েছিল। আজকে দেখছেন সংবাদ মাধ্যমে যে সংবাদ মাধ্যম মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ডিজিটাল মাধ্যম এবং সংবাদপত্রের জন্য কোটি কোটি টাকার বিল প্রতি মাসের শেষে পেয়ে যাচ্ছেন, তারা এই ন্যারেটিভটা বিল্ড আপ করেছিলেন যে এবার গেল জ্ঞানেশ কুমারের চাকরি, আর কিছু করার নেই। হ্যাঁ, অনেক লোককে দিয়ে সইটই করে ইমপিচমেন্টের প্রস্তাব এসে গেছে। এবং ওটা প্রথম দিনই বলেছিল, ওটা একটা ফেক ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে বাংলা মিডিয়া। কি হলো সেটা নিয়ে কোনো উচ্চবাচ্চা করছে না কিন্তু এখন বাংলা মিডিয়া, যে জ্ঞানেশ কুমারকে ইমপিচমেন্ট প্রস্তাবের যে জটিলতা, যাতে কোনোভাবেই ধোপে টিকবে না, সেটা আমি প্রথম দিনই বলেছিলাম। নিউজ 18 জি 24 ঘন্টা কিন্তু ঢেঁড়া পিটে গিয়েছিল, তুলে ধরো নেত্রীকে, তুলে ধরো নেত্রীকে। আরে দেখো কি করছে নেত্রী, দিল্লিতে গিয়ে জ্ঞানেশ কুমারকে সরানোর জন্য লোকসভায় পেশ করে দিচ্ছে প্রস্তাব। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, লোকসভায় স্পিকারকে সরানোর যে প্রস্তাব এসেছিল, কী হলো? ধ্বনি ভোটে অগ্রাহ্য হয়ে গেছে। প্রথম দিনই বলেছিলাম, কিন্তু এই ন্যারেটিভটাও বিল্ড আপ করছিল এই বাংলা সংবাদ মাধ্যম। আমি একটু ছোটো ছোটো করে তথ্যগুলো দিচ্ছি, যদি ভুল হয় আপনারা বলবেন যারা বাংলা বার্তার ভ্যালুর দর্শক। আর 3 নম্বর সেটা হচ্ছে এসআইআর বিরোধিতা। এত কিছু করে এসআইআর বিরোধিতা করে হতে দেবো না। আজকে যখন প্রতিবেদন পেশ করছি তখন সাপ্লিমেন্টারি লিস্ট বেরোচ্ছে, 22 লক্ষ না 27 লক্ষ মানুষের
ভেরিফিকেশন হয়েছে, তাতে শোনা যাচ্ছে 10 লাখ বা 12 লাখ নাম বাদ যাবে। কি হলো, এসআইআর করেই তো ভোটটা হচ্ছে। কোনো সংবাদ মাধ্যমে একটি প্রশ্ন করছেন, আরে দিদি আপনি তো এসআইআর হতে দেবো না বলেছিলেন, অভিষেক আপনি তো এসআইআর হতে দেবেন না বলেছিলেন, এসআইআর তো হয়ে গেল, এসআইআরের ভিত্তিতে তো ভোটটা হতে যাচ্ছে, সে সামথিং, কিছু তো বলুন। আসলে এই মেরুদণ্ডওয়ালা সাংবাদিকতা এই মুহূর্তে বাংলায় নেই, কেন বিজ্ঞাপনের দিনের শেষে বিজ্ঞাপনের ডিভিডেন্ডটা বুঝে নেওয়ার হিসেব করে সাংবাদিকতা হয় এই বাংলায়। আমি শুধু প্রশ্নগুলো তুললাম, যদি ভুল হয় আপনারা কমেন্ট বক্সে লিখবেন। জ্ঞানেশ কুমারকে অপসারণ, স্পিকারকে অপসারণ, এসআইআর হতে দেব না, তিনটেই জলে পড়ে গেল। তারপর অহিন্দ্র মঞ্চে গিয়ে কান্না, সে কি কান্না, উফ, আমার খালি মনে হচ্ছিল। বলছেন কাউন্সিলরদের নজরে আছে, 7 জন কাউন্সিলর মধ্যে কাউকে কাউকে নজরে আছে, অবাঙালি এলাকার এক কাউন্সিলরের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন। আচ্ছা বলুন তো, আমি আপনাদের বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রী ভবানীপুর এলাকার বিধায়ক, এন্টার তার ক্যাবিনেট প্র্যাকটিক্যালি দক্ষিণ কলকাতা, সব মন্ত্রী সাংসদ সব ওই দক্ষিণ কলকাতা, মানে রাজ্যের অন্য কোথাও গিয়ে দাঁড়ালে ওই দক্ষিণ কলকাতা থেকে তিনি বাছাই করেন, অনেক দিন ধরে এটা করেছেন। সেই দক্ষিণ কলকাতায় 7 জন কাউন্সিলর, তাদের মধ্যে অনেকে অবাধ্য, কে কী করেছেন আমি খবর রাখি বলছেন, কিন্তু প্রশ্নটা আমার অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে যে তিনি তখন তাদের থামাননি কেন? সেই কাউন্সিলররা যদি অন্যায়ভাবে তোলাবাজি করে থাকেন, তাদের থামানি কেন? তার মানে তাদের দিয়ে তুলতে দিয়েছেন, এখন মুখটা পুড়েছে, এখন ভোটে হারতে পারেন বলে সেই কাউন্সিলররা আমার নজরবন্দি রয়েছে। আরেকটা ন্যারেটিভ বিল্ড আপ করার চেষ্টা করছে, এবং মিডিয়া এটা নিয়ে কোনো প্রশ্ন করবে না যে আরে আপনি যে এলাকার বিধায়ক, আপনি 24 ঘন্টা যেখানে থাকেন কালীঘাট, আপনি থাকেন, ভাইপো থাকেন, সুব্রত বক্সী থাকেন, ববি হাকি থাকেন, অরূপ বিশ্বাস থাকেন, এন্টার ক্যাবিনেটটাকে তো দক্ষিণ কলকাতা নিয়ে গেছেন। তারা কোনোদিন একজন কাউন্সিলরের বড় হওয়ার ইতিহাসের কাহিনী জানতেন না? আসলে এই অভিনয়টা উনি করেন সারা পশ্চিমবঙ্গে। আমি বলছি, আপনারা যারা বাংলা বার্তার দর্শক, আমি তাদের বলছি, চোখের সামনে দেখুন তো, যে কাউন্সিলরগুলো তৃণমূলের কাউন্সিলর, একটা টার্ম কি 2টো টার্ম হয়েছে, কী বৈভব, কী বিলাসিতা, কী অর্থ, কী প্রাচুর্য, কীভাবে তোলাবাজি, কীভাবে সিন্ডিকেট রাজ চালিয়েছে। আপনারা কেউ প্রশ্ন করবেন না, আমি বলছি আপনাদের কাছে। এরা যে মুখ্যমন্ত্রী এখন অভিনয় করছে, এই যারা অন্যায় করেছে আমি কিন্তু দেখে নেবো, সবটাই অভিনয়, সবটাই ভাড়ামো, সবটাই ভণ্ডামি। আবার অহিন্দ্র মঞ্চে গিয়ে কান্নাকাটি শুরু করা। আমার খালি মনে হচ্ছিল গতকালের এই ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে, আমি বলছি দাঁড়িয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় স্মেলিং যে ভবানীপুর ইজ গোয়িং টু বি অ্যানাদার নন্দীগ্রাম অফ 2021। তুলনামূল্য লড়াই হবে, কেন ডেসপারেশন থাকবে, কিন্তু পুলিশ প্রশাসনকে কাজে লাগাতে পারছেন না। 50,000-এর বেশি নাম বাদ যাচ্ছে এসআইআর প্রসেসে। 42,000 না 45,000 গিয়েছিল, তারপরে আমাদের আরও 12,000 অ্যাডজুডিকেশনে আছে। ফলে এই ধাক্কা সামলে, আর গত 5 বছর ধরে যে চুরির সাম্রাজ্য তিনি এস্টাবলিশ করেছেন, দক্ষিণ কলকাতা তো ব্যতিক্রম নয়, ভবানীপুর তো সেই মানচিত্রের বাইরে নয়। আপনার 7টা কাউন্সিলর থাকতে পারেন, প্রচুর তোলাবাজি করতে পারেন, শান্তনু সিনহা বিশ্বাস মার্কা আগমার্কা অফিসারগুলোকে রেখে দিয়েছেন, সব কিছু পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন কাজে লাগাতে পারেন। 1,500 টাকার ভাতার গল্প শোনাতে পারেন, 1,000 টাকা 1,500 টাকা লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলতে পারেন, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি থাকা মানে তো চুরি থাকা। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকা মানে বাংলার মাটিতে চুরিটা প্রাতিষ্ঠানিক রূপ নয়, ইনস্টিটিউশনালাইজ শুধু নয়, চুরি হ্যাজ বিকাম আ অথরিটি অফ দ্য তৃণমূল কংগ্রেস। ফলত এটা কিন্তু মানুষের পারসেপশনের তৈরি হয়ে গেছে, প্রত্যেকটা মানুষ সেন্স করছে যে এই দলটাকে যদি আমি ক্ষমতায় রাখি, তাহলে আমার ভবিষ্যৎ প্রজন্ম আর সুরক্ষিত নয়, আমিও সুরক্ষিত নয়। ভবানীপুরের মানুষ কতজন কথা বলতে পারেন প্রকাশ্যে বলুন তো? আমি বলছি আপনাকে, ডায়মন্ড হারবারে যা করে গেছেন ভবানীপুরে তাই করে গেছেন, কথা বলতে পারেন না। শুভেন্দু অধিকারী সেই জোশটা দিয়েছে, ভবানীপুরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী সেই লড়াইয়ের মাত্রাটা তৈরি করে দিয়েছেন। মানুষ কিন্তু কথা বলতে শুরু করেছে, এটাই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন। ভোট কেন্দ্রের ভেতরে গিয়ে জালিয়াতি করার জায়গাটা লিমিটেড হয়ে গেছে, 50,000-এর কাছাকাছি নাম বাদ চলে যাচ্ছে, তাহলে সাম্রাজ্য রক্ষা করবেন কী করে? আবার বলেছেন, একটা বড় ডায়লগ দিয়েছেন, সেটা বেশ ইন্টারেস্টিং। ভবানীপুর জেতার পর আমি দিল্লি যাব, আর দিল্লিতে গিয়ে কী করবেন? দিল্লিতে গিয়ে তৃণমূল কংগ্রেস সরকার তৈরি করবে, দিল্লিতে গিয়ে মোদী সরকারকে উল্টে দিতে পারবেন? কিছুই তো করতে পারবেন না, তাহলে বলছেন কেন? আসলে কর্মীদের একটু মনোবল তৈরি করতে হবে। গতকাল দেখছিলাম, যখন অহিন্দ্র মঞ্চে ঢুকছেন, আইপ্যাক একটা স্ট্রাকচার সিস্টেম করে দিয়েছে, পাড়ার সমস্ত মহিলাদের ডেকে বলেছেন, মানে তৃণমূল যারা করেন বেনিফিশিয়ারি গোষ্ঠী, লাল পাড় শাড়ি এবং শাঁখ নিয়ে আসতে হবে, সবাই শাঁখ নিয়ে হাজির হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় অহিন্দ্র মঞ্চে ঢুকছেন, সে একদম মানে শাঁখ উলুধ্বনি সব কিছু হচ্ছে, অর্থাৎ এই একটা ন্যারেটিভ বিল্ড আপ করার চেষ্টা হচ্ছে। এবং সবথেকে ইন্টারেস্টিং, মমতা বন্দ্যোপাধ্যায় গেলে 20-25টা গাড়ি কনভয় যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলে 20-25টা গাড়ি কনভয় যায়, হাজার হাজার পুলিশ বাহিনী থাকে, সব ঠিক আছে। গতকাল যেটা দেখলাম, সামনের সিটে মমতা, পেছনের সিটে অভিষেক, দুজনে মিলে একসঙ্গে গেলেন, অর্থাৎ ভাইপো বাঁচাস আমাকে না, আমি এবারে কিন্তু ক্রাইসিসের মধ্যে আছি। এবং ভেতরে অহিন্দ্র মঞ্চের ভেতরে কী হচ্ছে, সাংবাদিকদের তো
প্রবেশাধিকার ছিল না। তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরাই বেরিয়ে তার সিনপসিসটা সাংবাদিকদের দিয়েছেন। আমি সেইখান থেকে বলছি যে সিচুয়েশনটা এখন যে জায়গায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালের বক্তৃতা শুনে তৃণমূল কংগ্রেসের যারা একটু প্রবীণ কর্মী তারাও বুঝেছেন যে হি ইজ স্মেলিং সামথিং এলস, কোনো একটা কিছু ঘটনা ঘটতে চলেছে। কেন এত চুরির সাম্রাজ্য করেছে মানুষ, আর কলকাতা শহরেও মানুষের পক্ষে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া অসম্ভব। শুধু সিপিএম বিরোধিতাকে ভরসা করে যে তৃণমূলের ভোট ব্যাংক ছিল সেটা নষ্ট হয়ে গেছে। এবার কনসলিডেশন অফ হিন্দু ভোটস হয়েছে এবং অবাঙালি ভোট তৃণমূলের থেকে প্রায় সরে গেছে। এই সব কিছু মিলিয়ে সিচুয়েশনটা যে জায়গায় গিয়ে পৌঁছেছে সেখানে ভরাডুবিটা একটা অবশ্যম্ভাবী এই পরিণতির দিকে ভবানীপুর যাচ্ছে। সেই ভবানীপুর দিয়েই নির্বাচনী প্রচার গতকাল একটি রুদ্ধদ্বার কক্ষে করলেন। আমি আজকে এই প্রসঙ্গে একটা হার্ড স্ট্যাটিস্টিক্স আপনাদের কাছে দেবো, যে তথ্যটা যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শাসনটা কোথায় নিয়ে গিয়ে পৌঁছেছেন। আমি তার আগে বলি যারা এই অপশাসনের অবসান চাইছেন তাদের অনেকেই আমি অনুরোধ করেছিলাম একটা নির্দিষ্ট নাম্বারে PR কথাটা লিখতে, যে আপনারা একটু প্রচারে অংশগ্রহণ করুন, সাইলেন্টলি বাড়ি থেকে বসেই আপনি প্রচারে অংশগ্রহণ করতে পারেন। একটা নির্দিষ্ট নাম্বার আরেকবার আপনারা নোট করে রাখুন এক্ষেত্রে 9830426077, 9830426077 PR কথাটা লিখে পাঠাবেন। আর অবশ্যই পরিযায়ী বাঙালিরা, যারা পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে আছেন, যারা আমার এই প্রতিবেদন শুনছেন, আপনারা PR-এর সঙ্গে পরিযায়ীটা লিখবেন। আপনারাও কিন্তু ইনস্ট্রুমেন্টাল হতে পারেন এই মহিলার এই নরখাদক যে রাজত্বটা তৈরি করেছেন তার অবসানের জন্য। যদি মনে করেন এগিয়ে আসুন, 9830426077 একটু মেসেজটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখবেন। বাকি দায়িত্বটা আমার, আপনাদের সঙ্গে যোগাযোগ রাখা। কিন্তু আমি আপনাকে একটা হার্ড স্ট্যাটিস্টিক্স বাংলার বার্তায় আপনাদের দর্শকদের দেবো। আচ্ছা বলুন তো, বাংলার বাইরে পরিযায়ী বাঙালি কত আছেন? চাকরি করতে কতজন গেছেন? কতজন সরকারে রেজিস্ট্রি করে গেছেন? তো সরকারি নাম লিখিয়ে গেছেন যে আমি যাচ্ছি ব্যাঙ্গালোর, আমি যাচ্ছি এতে তামিলনাড়ু, আমি যাচ্ছি কেরল, বা আমি যাচ্ছি গুজরাট, বা আমি যাচ্ছি রাজস্থান। কতজন লিখে গেছেন? কেউ আর লিখিয়ে যান না। আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বাড়ির কাছে কেউ কোথাও হয়তো আছেন, তাকে বলছেন আমার ছেলেটাকে একটু চাকরির একটা ব্যবস্থা করে দাও না, বলে পাঠান, দেখছি, পাঠিয়ে দিচ্ছেন। সরকারকে বলে যাচ্ছেন, যাচ্ছেন না। তাহলে সরকারের কাছে কোনো স্ট্যাটিস্টিক্স থাকছে না। কিন্তু আমি বলছি কমার্স হাউসের যা স্ট্যাটিস্টিক্স, প্রায় 65 লক্ষ পরিযায়ী বাঙালি বাংলার বাইরে। এই তথ্যটা কিন্তু আমি যারা ওই ট্রেড হাউস চালান আমি তাদের কাছ থেকে পেয়েছি। কীভাবে তারা করেছেন, তাদের একটা নিজস্ব ফর্মুলা আছে যেখান থেকে তারা করেছেন। বলছেন এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার বাইরে পরিযায়ী বাঙালি বাংলার বাইরে সংখ্যাটা মোর দ্যান 65 lakhs। চাকরি নেই, কর্মসংস্থান নেই, ব্যবসা নেই, ফ্লিপকার্টে কাজ করা কিংবা জোম্যাটোর কাজ করা, এটাই কি বাঙালির ভবিষ্যৎ? আমি বলছি মধ্যবিত্ত মোটামুটি পড়াশোনা জানা ছেলেমেয়েদের কি এটাই ভবিষ্যৎ? আপনাদের অনেকদিন আগে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে একজন গোল্ড মেডেলিস্ট ভদ্রমহিলা, তিনি ওই NRS-এর ডোমের চাকরির জন্য লাইনে দাঁড়িয়েছিলেন অ্যাপ্লিকেশন জমা দিতে। অসংখ্য কন্ট্রাকচুয়াল শিক্ষক 2000 টাকা মাইনে পান স্কুলগুলোতে। তাদের মধ্যে এমন আছেন PhD করা ছেলেমেয়েরা সেখানে পড়াচ্ছেন। একজন PhD করা গোল্ড মেডেলিস্ট একজন ভদ্রমহিলা একদিন ফোন করেছিলেন, বললেন আমি সোনবাবু একটা কলেজে পড়াই, আমি মাইনে পাই কত জানেন? 30,000 টাকা আমি মাইনে পাই। PhD গোল্ড মেডেলিস্ট, আমি তার নাম পরিচয় আপনাদের কাছে দিচ্ছি না। অথচ এ রাজ্যের বাইরে এই PhD গোল্ড মেডেলিস্ট 1 লাখ টাকার উপর মাইনে পান। বাড়িতে পরিবারে মা আছেন, তাকে রক্ষা করার জন্য পশ্চিমবঙ্গে পড়ে আছে। ওই স্টেজের পড়াশোনা জানা পুরুষরা মহিলারা এই মাইনেটা রোজগার করছে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে। আর পরিযায়ী বাঙালিরা, তাদের কি অবস্থা? 300 টাকা 500 টাকা রোজগারের জন্য পশ্চিমবঙ্গে ফেলে রাখা, সেটাও তারা পাচ্ছেন না। ঠিক সেই অবস্থায় আমি একটা স্ট্যাটিস্টিক্স দিই আপনাদের, রাজ্যের শ্রম দপ্তরের স্ট্যাটিস্টিক্স। অর্থাৎ রাজ্যের সরকারের তো কোনো স্ট্যাটিস্টিক্সের মা বাপ নেই, সবটাই মিথ্যা কথা বলেন। পরিযায়ীদের জন্য একটা ওয়েলফেয়ার বোর্ড তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি জানেন সেটা, যে সেই পার্টিকুলার মাইগ্রেন্ট লেবার ওয়েলফেয়ার বোর্ড। তারা দাবি করেছিল কিছুদিন আগে 22 লক্ষ বাঙালি নাকি বাংলার বাইরে আছে। অ্যাবসলিউটলি ফলস অ্যান্ড ফেক রিপোর্ট। চোখ বন্ধ করে বলা যে তার 3 গুণ থেকে 4 গুণ বাঙালি বাইরে রয়েছেন, এ রাজ্যের বাঙালি চাকরি কাজ করতে গেছেন। আমি শ্রম দপ্তর, অন্য কারণ না, রাজ্যের শ্রম দপ্তরের একটা ছোট্ট রিপোর্ট আপনাদের কাছে পেশ করি। এই রিপোর্ট নিয়ে তথাকথিত ওই ঘণ্টাখানেক কখনো আলোচনা করবে না, কোনো দিন ভুল করেও আলোচনা করবে না, মমতা ছুটে যাবে না এমন সংবাদ তারা করবে না। কিন্তু আমার মনে হয় যে এগুলো মানুষের জানা দরকার। শুধু মহারাষ্ট্রে শ্রম দপ্তরের হিসেব অনুযায়ী, এ রাজ্যের শ্রম দপ্তরের হিসেব অনুযায়ী, যেটা থেকে অনেক বেশি, কিন্তু আমি বলছি মিনিমাম হিসেবটা আপনাদের বলি, শুধু মহারাষ্ট্রে আছেন এই বাংলার 3,63,253 জন, 3,63,253 জন।
বহু পরিযায়ী বাঙালি আপনারা শুনছেন 3,63,253 জন শ্রম দপ্তরের হিসেব অনুযায়ী আছে। শ্রম দপ্তরের কজনের হিসেব রাখে। কেরলের সংখ্যাটা পশ্চিমবঙ্গ থেকে, কেরল বিজয়নের কেরল, সেইখানে এই পশ্চিমবঙ্গ থেকে কাজ করতে গেছেন বাঙালির সংখ্যা হচ্ছে 3,61,177। মহারাষ্ট্রে 3,63,253, কেরলে 3,61,177। এবার শ্রম দপ্তরের আরেকটা হিসেব আপনাদের কাছে, তামিলনাড়ু, স্ট্যালিনের তামিলনাড়ু, বারবার বলছি সাংঘাতিকভাবে এগিয়ে যাচ্ছে। বিজেপি শাসিত রাজ্য, কিন্তু সেখানে হাজার হাজার ছেলেমেয়েরা চলে যাচ্ছেন চাকরি করতে। কেন, কীভাবে? তখন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রাজ্যের ওয়েলফেয়ারটা তিনি চান। সেইখানে লাস্ট শ্রম দপ্তর হিসেবে 4 গুণের ওপর বেশি তামিলনাড়ুতে এখন বাঙালির সংখ্যা বেড়ে গেছে। যারা বাঙালি আছেন তামিলনাড়ু তারা জানেন। 2,17,844 জন, এটা অনেক দিন আগের রিপোর্ট। 2,17,844 জন বাঙালি তামিলনাড়ুতে কাজ করতে গেছেন। আর কর্ণাটকের মতো রাজ্য, সেখানে কাজ করতে গেছেন 1,61,926, 1,61,926। এই সংখ্যায় অসংখ্য কন্ট্রাকচুয়াল, অসংখ্য লেবার ক্লাসের মানুষ এই তালিকার মধ্যে নেই। এই সংখ্যাটা আমি হিসেব করে দেখছিলাম, দক্ষিণের 4টে রাজ্যে সংখ্যাটা হচ্ছে 11,04,200, 11,04,200। এই ফিগারটাই প্রায় 3 গুণ বেশি, 33 থেকে 35 লক্ষ মানুষ আছেন এই 4টে রাজ্যে। এবার পশ্চিমবঙ্গ কেমন আছে একটু ভালো করে ভেবে দেখুন তো। সেই রাজ্যের একজন মুখ্যমন্ত্রী গতকাল বলেছিলেন, আপনাদের মনে আছে, ওই গতকাল না গত পরশু দিন ওই ইস্তাহার প্রকাশ করতে গিয়ে, যে আমার সব কাজ শেষ হয়ে গেছে। যেখানে 65 লক্ষ বাঙালি বাংলার বাইরে কাজ করতে পড়ে রয়েছে। আমি অসংখ্য বলতে পারি। শ্রম দফতরে আরও 2-1 ছোটো ছোটো হিসেব দিই, যেগুলো থেকে 3 গুণ 4 গুণ বেশি বাঙালি বাংলার বাইরে। কাশ্মীরে আছেন 8,562, মণিপুরে আছেন 3,163 জন। আমি বলছি এগুলো টুকরো টুকরো হিসেব, কিন্তু সব মিলিয়ে সংখ্যাটা 65 লক্ষ প্লাস। সেইখানে দাঁড়িয়ে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আমার সব কাজ শেষ। তো শেষই যদি হয়ে থাকে, আপনি চেয়ারে বসে আছেন কেন? শুধুমাত্র পারিবারিক সাম্রাজ্যের আর্থিক অগ্রগতিটা বাড়াতে? আমার তো প্রশ্ন এখানে, বাঙালি বৃদ্ধাবাস হয়ে থাকবে? গত 15 বছরে একটা ভারী শিল্প করতে পারেননি। এই অসংখ্য শিক্ষিত বেকাররা ঘরের কোণে চোখ মোছেন, মানে চোখটা ঝাপসা হয়ে যায়, চোখটা মোছেন সারাদিন টিউশনি করার পর, কিংবা একটা দোকানের কোনো একটা কর্মচারীর কাজ করার পর MSc মাস্টার ডিগ্রি ফার্স্ট ক্লাস পাওয়া ছেলেমেয়েরা যখন শেষ পর্যন্ত বাড়িতে ঢুকে বাবা মাকে এড়িয়ে পাশের ঘরে কাঁদেন, সেই কান্না কি মহিলার চোখে পড়ে না? পড়ে না। তার কারণ তিনি দিনের শেষে বোঝেন যে আমার পারিবারিক সাম্রাজ্য, আমার দলের সাম্রাজ্যটাই শেষ কথা। ফলত আলটিমেটলি পশ্চিমবঙ্গের যা অধোগতি হওয়ার তাই হচ্ছে, এবং এই অধোগতি থামাতে হবে। তার কারণ এই খাদের তলায় পড়ে যাওয়া একটা রাজ্যকে একজন মহিলা 4র্থবার ক্ষমতায় এসে কী সাংঘাতিক অবস্থা করবেন একটু ভেবে দেখুন। সরকারি কর্মচারীদের দিয়ে দিচ্ছেন, অবসরপ্রাপ্ত কর্মচারীদের দিয়ে দিচ্ছেন, সেটা আটকানোর জন্য কৌশল করছেন, সেটা আটকানোর জন্য কোটি কোটি টাকা আইনি প্রসেসে খরচা করছেন। কত হাজার হাজার কোটি টাকা শুধু রেশনিং ব্যবস্থায় কেন্দ্রীয় সরকারের ভর্তুকিটা লুট হয়ে যাচ্ছে। একটু ভেবে দেখবেন না? আপনি যদি ট্রু বেঙ্গলি হন, মানে সত্যিকারের বাঙালি হন, আপনাদের প্রত্যেকের কিন্তু কিছু না কিছু দায়িত্ব আছে। আপনি যদি এই বাংলার বাঙালি হন, যদি বাংলা ছেড়ে বহুকাল আগে বাংলার বাইরে চলে গেছেন, ইউ ক্যান প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল টু আউট দিস গভর্নমেন্ট। চেষ্টা করে একটু দেখুন না, অনেক তো চেঞ্জ হয়েছে। আপনি ভাবুন তো একটু, কর্ণাটক যদি চেঞ্জ করতে পারে, কেরল যদি চেঞ্জ করতে পারে, তামিলনাড়ু যদি চেঞ্জ করতে পারে, মহারাষ্ট্র যদি চেঞ্জ করতে পারে, ওয়াই নট ওয়েস্ট বেঙ্গল? একবার চেঞ্জ করে দেখুন না, যে আসে আসুক। কিন্তু যদি চেঞ্জ করে যদি ভালো কিছু না হয়, আবার বলতে এই মহিলাকে নিয়ে আসবেন, ততদিন 5 বছর বিরোধী নেত্রী হিসেবে ইনি থাকুন না। একটুখানি পশ্চিমবঙ্গের ভাগ্যোদয় হোক, একটু ইনভেস্টমেন্ট হোক, শিল্পপতিরা ভরসা করুক, বিশ্বাস করুক। আমি শেষ করবো আজকে সেই কথাটা বলি, সেই কাহিনিটা বারবার বলতে ইচ্ছে করে। সেমিকন্ডাক্টর চিপ উড়িষ্যার মতো রাজ্য করছে, ঝাড়খণ্ডের মতো রাজ্য করছে, উত্তরপ্রদেশের মতো রাজ্য করছে, অসমের মতো রাজ্য করছে। এই পশ্চিমবঙ্গে গ্লোবাল ফাউন্ডেজ হাতটা তুলে দিল, এনাফ ইজ এনাফ। যে আপনার টাটাকে তাড়িয়েছেন, মুখে বলছে না আমরা এখানে সেমিকন্ডাক্টর চিপে কারখানা করবো না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কে লুজ করলো? আমি আপনি লুজ করলাম, আমার আপনার ঘরের ছেলেরা লুজ করলো, অসংখ্য শিক্ষিত বেকার বাংলায় যারা রয়েছেন তারা লুজ করলেন না? বুকে হাত দিয়ে প্রশ্নটা করবেন। আর যদি মনে করেন এই মহিলাকে তাড়ানো দরকার, এসেনশিয়াল, একবার 9830426077 PR লিখে পাঠাবেন। আর বাংলার বাইরে যারা পরিযায়ী বাঙালি আছেন, আপনারা পরিযায়ী ওই 9830426077 পরিযায়ী PR বলে লিখবেন। প্রত্যেকের সঙ্গে আমরা যোগাযোগ করব। এই মহিলাকে তাড়াতেই হবে। আপনিও